আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমরা জানো যে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন সলভ করতে যাচ্ছি। আমরা দ্বিতীয় অধ্যায়ের মডেল টেস্টের কোশ্চেনটা আজকে সলভ করবো ইনশাল্লাহ। মনোযোগ দেওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নটা সলভ করব এবং কোনো প্রশ্ন থাকলে এখানে তোমরা করতে পারবা। সবাই খেয়াল করো যে আগে প্রশ্নটা সলভ করব, তারপর দ্বিতীয় অধ্যায় নিয়ে কারো কোনো সমস্যা থাকলে সেটাও সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নটা লিখেছিলাম, দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নটা আমরা দিয়েছিলাম সেখানে এক নম্বরে ছিল প্লাজমা লেমা কি। প্লাজমা লেমা হচ্ছে কোষ ঝিল্লির একটা ইংরেজি নাম হচ্ছে প্লাজমা লেমা। তোমরা সবাই জানো কোষ ঝিল্লির ইংরেজি নাম হচ্ছে প্লাজমা লেমা। কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা এটার সংজ্ঞা বইতে যেটা আছে সেটা দিলেও ফুল মার্কস পাওয়া যায়। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলে। যারা এটা লিখেছো তারা ভালো মার্কস পেয়েছো, যে প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বি স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে প্লাজমা লেমা বলে। এখন প্লাজমা লেমার সংজ্ঞা তো এটা, সাথে প্লাজমা লেমার আরেকটা সংজ্ঞা তোমরা এখানে দিতে পারো, যেটা আমি নিচে দিয়েছি। প্রোটোপ্লাজমের বাইরে লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত যে দ্বি-স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। এ দুইটার যে কোনো একটা সংজ্ঞা দিলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার ক নাম্বার হলো, খ নাম্বারে কি বলেছে একটু খেয়াল করি। খ নাম্বারে কি বলেছে? খ নাম্বারে বলেছে অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বুঝো। আচ্ছা, প্লাজমা লেমার সংজ্ঞায় কয়েকজন যেটা ভুল করেছো সেটা আমি বলে দেই, যে প্রোটোপ্লাজমের বাইরে এই শব্দটা অনেকেই ইউজ করো নাই। প্রোটোপ্লাজমের বাইরে এই শব্দটা অনেকেই ব্যবহার করো নাই, তাদের ক্ষেত্রে নাম্বার কমে গিয়েছে। অর্থাৎ প্রোটোপ্লাজমের বাইরে এই শব্দটা ইউজ করতে হবে। আচ্ছা, অনেকে বেশি কথা লিখে ফেলেছো। কিরকম বেশি কথা লিখেছো আমি বুঝাই। অনেকে লিখেছো প্রোটোপ্লাজমের বাইরে লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা যাদের ভাঁজকে মাইক্রোভিলাই বলে। বেশি কথা বলতে গেলে সংজ্ঞাটা নোংরা হয়ে যাবে। বলা ভালো কিন্তু এক্সেস অতিরিক্ত ভালো না। অনেকে কি লিখেছে, প্রোটোপ্লাজমের বাইরে লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা যার ভাঁজকে মাইক্রোভিলাই বলে, যেটা পানি ও খনিজ লবণ পরিবহন করে অভিস্রবণের মাধ্যমে তাকে কোষ ঝিল্লি বলে। তুমি এত কথা বলার পরে এটা যে কোষ ঝিল্লির সংজ্ঞা সেটা বুঝাই যাচ্ছে না। সো কথা বলার সময় কথার স্টাইলটা এমন হবে যে সংজ্ঞার মাধুর্য যাতে নষ্ট না হয়। দেখো, আমি বইয়ের সংজ্ঞার সাথে একটা বা দুইটা ওয়ার্ড বাড়িয়েছি, খুব বেশি অতিরিক্ত বাড়াইনি। তোমরা অনেকে বেশি রকম করতে যে সংজ্ঞাটাকে নোংরা বানিয়ে ফেলেছো, তাদের ক্ষেত্রে নাম্বার আমি দেইনি। সুতরাং সংজ্ঞাটা এমন হবে যে প্রোটোপ্লাজমের বাইরে যে দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে প্লাজমা লেমা বলে। আবার যদি একটু বাড়িয়ে বলতে চাও তাহলে বলতে পারো প্রোটোপ্লাজমের বাইরে লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত যে দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। এবার খ নাম্বারে যেসব খ নাম্বার আমাদের কোশ্চেন করেছে অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বুঝো। কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যেসব গ্রন্থি নালীবিহীন, নালী থাকে না যে গ্রন্থিতে, এবং ক্ষরণ রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরে সুনির্দিষ্ট কোনো জায়গায় যে বা কোনো অঙ্গে যে কাজ করে, এই সকল গ্রন্থিকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অনেকে অন্তঃক্ষরা গ্রন্থির ইংরেজি লিখেছে এন্ডোক্রাইন সিস্টেম। অন্তঃক্ষরা গ্রন্থির ইংরেজি কি এন্ডোক্রাইন সিস্টেম? অন্তঃক্ষরা গ্রন্থির ইংরেজি হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বা প্রাণরস বলে, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এগুলো অন্তঃক্ষরা গ্রন্থি। তোমরা জানো গ্রন্থি দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। অন্তঃক্ষরা গ্রন্থির আরেকটা সংজ্ঞা, প্রাণীদেহে বিদ্যমান কিছু নালীবিহীন গ্রন্থি যাদের নিঃসৃত রস হরমোন যা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, নালীবিহীন সেই গ্রন্থিগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ যে সকল গ্রন্থি নালীবিহীন, অর্থাৎ যাদের নিঃসৃত রস পরিবহনের জন্য, কোন নির্দিষ্ট নালী থাকে না, তাদেরকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে রক্তের মাধ্যমে এই হরমোনগুলো পরিবাহিত হয়। এই হরমোনগুলা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, আইলেস অফ ল্যাঙ্গারেন্স প্রভৃতি অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র বানিয়েছে। দেখো, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো মিলে অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম বানিয়েছে। অনেকেই সংজ্ঞায় লিখেছে অন্তঃক্ষরা গ্রন্থির ইংরেজি লিখেছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম মানে তো অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র।
সো সংজ্ঞাটাই অনেকেই ভুল লিখেছে ইংরেজি, এটা কারেকশন করা উচিত। এটা গেল অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে, অন্তঃক্ষরা গ্রন্থির সংজ্ঞা কয়েকটা দিয়েছি, সাথে বৈশিষ্ট্য দিয়েছি। এভাবে লিখলে ভালো মার্কস পাওয়া সম্ভব। পি এর গঠন বৈশিষ্ট্য, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট পি কে লিখেছ সিফ কোষ সহকারে সঙ্গী কোষ। সে কোশ্চেনই বুঝো নাই, চিত্র পি কি? পি একটা টিস্যু, টিস্যুর নাম কি সিফ কোষ সহ সঙ্গী কোষ হয়? তুমি আমাকে যারা লাইভে আছো তারা মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করো। পি চিত্র পি তোমরা অনেকে লিখেছো পি হচ্ছে সিফ কোষ সহকারে অবস্থিত একটি সঙ্গী কোষ বা সঙ্গী কোষ সহকারে একটা সিফ কোষ, এটা লিখেছো। আচ্ছা পি কি এটা? পি তো চিত্র পি কি? চিত্র পি হচ্ছে একটা টিস্যু। হোয়াট ইজ পি? পি হচ্ছে একটা টিস্যু। টিস্যুটা কি? টিস্যুটা সঙ্গী কোষ সহকারে একটা সিফ কোষ কি হতে পারে? সঙ্গী কোষ সহকারে সিফ কোষ এরকম কোন টিস্যুর নাম তো আমি শুনি নাই। পি একটা টিস্যু, টিস্যুর নাম হতে পারে ফ্লোয়েম টিস্যু। সেটা না লিখে তোমরা যারা সিফ কোষ সহকারে সঙ্গী কোষ লিখেছো তারা ভুল করেছো। তাদের নাম্বার খুবই কমে গেছে, কারণ শুরুতেই ভুল, যখন স্যাররা থেকে শুরুতেই ভুল, তখন তাদের মানে মনটা খারাপ হয়ে যায়, তারা কষ্ট পায়, কষ্ট পাওয়ার কারণে নাম্বারটা কমে যায়। তাহলে এখানে পি সিফ কোষ সহকারে সঙ্গী কোষ এটা বলা যাবে না, কারণ বলেছে পি এর গঠন লিখতে। পি একটা টিস্যু, পি হচ্ছে ফ্লোয়েম টিস্যু। এই ফ্লোয়েম টিস্যুর গঠন বর্ণনা করতে গেলে ফ্লোয়েমের 4 ধরনের যে টিস্যু রয়েছে, সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, সব বলতে হবে। দেখো আমি সব বলার চেষ্টা করেছি, সিভ কোষ, সঙ্গী কোষ পয়েন্ট করে বলার চেষ্টা করেছি, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার সবগুলোই বলতে হবে এখানে। এবং চিত্রের মধ্যে লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ দুইটার চিত্র দিতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্যে। এই গেল হচ্ছে আচ্ছা একটু কারেকশন করার জন্য সময় নিলাম। দেখো এখানে সিভ নলের পাশে এটা হচ্ছে সিভ নলের পাশে সঙ্গী কোষ। আচ্ছা সিভ নলের পাশে একটা সঙ্গী কোষ, সিভ প্লেট আছে তোমরা জানো, ফ্লোয়েম প্যারেনকাইমা আছে। লম্বচ্ছেদের চিত্রটা যদি আঁকি, এটা হচ্ছে সিভ নল, বড়টা হচ্ছে সিভ নল, পাশেরটা হচ্ছে সঙ্গী কোষ। সিভ নলের মাঝখানে যে ছিদ্রগুলো আছে সেগুলো সিভ রন্ধ্র, আর সিভ রন্ধ্র রয়েছে যেই জায়গার মধ্যে সেটা হচ্ছে সিভ প্লেট। সিভ প্লেটের মধ্যে এই সিভ ছিদ্রগুলো রয়েছে। ফ্লোয়েমের প্রস্থচ্ছেদ লম্বচ্ছেদ দুইটা চিত্র আঁকতে হবে। তারপরে ব্যাখ্যা হচ্ছে, তারপরে হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনটা খেয়াল করো। ঘ নাম্বার কোশ্চেনে বলেছে পরিবহন কাজে এম আর কিউ এর মধ্যকার ভিন্নতা ব্যাখ্যা করতে বলেছে। দেখো এমটা হচ্ছে সিভ নল আর কিউটা হচ্ছে ভেসেল, জাইলেমের ভেসেল। এমটা হচ্ছে ফ্লোয়েম টিস্যুর সিভ নল বা সিভ কোষ, আর কিউটা হচ্ছে ভেসেল। এদের মধ্যে ভিন্নতা চেয়েছে পরিবহন কাজে। অনেককে আমি দেখেছি ফ্লোয়েম আর জাইলে এই দুইটার মধ্যে বিভিন্ন পার্থক্য লিখেছ শুধুমাত্র এদের গঠন ভিত্তিক। তোমাদের যেটা বলতে চাই আমি যে কোশ্চেনটা দেখো একটু এখানে সামান্য কিছু কথা ঘুরিয়ে দেয়া হয়েছে, তাতেই তোমাদের মাথা টাথা ঘুরে অবস্থা খারাপ হয়ে গেছে তোমাদের। তোমরা একটু বোর্ডের কোশ্চেন গুলা নেড়ে চেড়ে দেখবা যে বোর্ডের কোন কোশ্চেন কিন্তু একদম মানে খুব সহজ কোনো কোশ্চেন কিন্তু বোর্ডে আসে না। বিশেষ করে ঢাকা বোর্ডে প্রায়ই হচ্ছে বায়োলজিতে খুব ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করে। তোমরা এতটুকু আমি এই দ্বিতীয় অধ্যায়ের খাতা দেখার সময় অবাক হয়েছি, কারো খাতায় দেখে আমি খুব ভালো লাগে নাই আমার যে কেউ ভালো মার্কস পেয়েছো। সো আমি বলতে চাই প্রিপারেশন তোমাদের যারা মনে করছো যে আরে আমি তো খুব ভালো প্রিপারেশন নিয়ে নিয়েছি, আমার তো আর পড়াশোনা করা লাগবে না, তারাই ভুল করছো। কারণ এতটুকু কোশ্চেন ঘুরিয়ে দেওয়াতে যদি তোমাদের মাথা ঘুরে যায়, এই পরীক্ষায় ঘরে বসে যদি মাথা ঘুরে যায়, স্কুলে বসে কি হবে, বোর্ডে বসে কি হতে পারে কল্পনা করো একবার। সো আমি তোমাদেরকে বলতে চাই অবহেলা না করে নিজের প্রতি সিরিয়াস হও, যত্নশীল হও। ক্লাসের মাঝে একটু ইন্টারাপ্ট করি। তোমরা জানো যে আমি বোটানি বায়োলজি চতুর্থ অধ্যায়ের বিভিন্ন ভিডিওগুলো আমি গ্রুপে আপলোড দিচ্ছি। অলরেডি চতুর্থ অধ্যায়ের মোস্ট অফ দ্য ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। চতুর্থ অধ্যায়ের বাকি ভিডিওগুলো আমি খুব রিসেন্টলি আপলোড দিয়ে দিব। তোমাদের কাছে সবার কাছে আমার অনুরোধ থাকবে এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখে ফেলো। আমি তোমাদের সবাইকে বলতে চাই, আমি চতুর্থ অধ্যায়কে যদি আমি চাই তাহলে আমি 3টা বা 4টা ক্লাসে আমি চতুর্থ অধ্যায় শেষ করে ফেলতে পারতাম।
তোমরা এসএসসি ক্যান্ডিডেট, আমি প্রত্যেক বছর যেটা করি যে এই রকম রিভিশন ক্লাসে প্রত্যেকটা অধ্যায় শেষ করার জন্য আমি 2টা বা 3টা ক্লাস নেই মাত্র, প্রত্যেকটা অধ্যায় শেষ করার জন্য। তোমাদের ক্ষেত্রে যেহেতু সুযোগ আছে, আমি সুযোগে মাঝে মধ্যে ক্লাসটা একটু বেশি সময় নিচ্ছি, মাঝে মধ্যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি। তোমরা যদি এগুলো ভালো করে না পড়ো তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে না। তোমাদের কাছে আমার অনুরোধ, বাসায় পড়তে হতো যে বিষয়টা, সেটা আমি বারবার বলছি, এই ভিডিওটা রেকর্ড দেখলে তোমাদের প্লাস একটু যদি বইটা উল্টাও তাহলে প্রিপারেশনটা আশা করছি খারাপ হবে না। প্লাস আমি কোশ্চেন সলভ করাচ্ছি, একটু প্রিপারেশন যদি নাও, একটু যদি নিজের প্রতি গুরুত্ব দাও তাহলে ইনশাল্লাহ পরীক্ষাগুলো যদি অ্যাটেন্ড করো ভালো প্রিপারেশন নিতে পারবে ইনশাল্লাহ। সো নিজের প্রতি যত্নশীল হও, তোমার জন্য, তোমার বাবা মার জন্য তুমি পড়াশোনা করবা, পরিশ্রম করার চেষ্টা করছি আমরা। এখানে লাবিব ইসলাম কোশ্চেন করেছে, ঘটা এত বড় ছিল যে ঘটা চিন্তা করার সময় পাই নাই, বা হচ্ছে চিন্তা করে মাথায় হচ্ছে আসে নাই যে পরিবহন কাজে। তো এখন তুমি ঘরে বসে ঝাপসা দেখো, তাহলে বোর্ডের পরীক্ষায় যখন আদর্শ স্কুলে তোমাদের সাথে স্যাররা চিৎকার করবে, ভয়ঙ্কর আচরণ করবে, এমনও শুনেছি যে একটা মেয়েকে হচ্ছে কথা বলেছে দেখে সামনে স্যারের টেবিলে দাঁড়া করিয়ে লিখিয়েছে, একটা মেয়েকে হচ্ছে ফ্লোরে বসিয়ে লিখিয়েছে, এরকম কথাও হচ্ছে শোনা গিয়েছে, এরকম কথা সত্য কথা শোনা গিয়েছে। এবং ওই রকম গার্ডের মধ্যে এবং বোর্ডের পরীক্ষার প্রেসারে তখন কি দেখবা তুমি চোখে, এখনই যদি তুমি ঘরে বসে ঝাপসা দেখো। সো এমন ভাবে নিজের চোখকে তৈরি করো, নিজের হাতকে এমন বানাও যে তুমি ভুল করতে চাইলেও হাত ভুল করবে না। নিজেকে এমন ভাবে প্রস্তুত করো যে তোমার চোখ কখনো ভুল দেখতে চাবে না। এটাই হচ্ছে আমাদের বারবার মডেল টেস্ট দেওয়ার লক্ষ্য এটাই। তোমরা জানো যে আমি হচ্ছে সৃজনশীল পরীক্ষাগুলো নিচ্ছি শুধুমাত্র তোমাদের এই প্রিপারেশন গুলো যাতে অটুট থাকে, বাসায় বসেও যাতে তোমার ভাবতে না হয় যে হয়তো সৃজনশীলের প্রিপারেশনটা ভালো হলো না, এটা যাতে ভাবতে না হয়। তাই একটা করে সৃজনশীল হলেও আমি পরীক্ষা নিচ্ছি। যারা পরীক্ষা দিচ্ছে না তাদের কাছে আমার সবিনয় অনুরোধ, দয়া করে সিরিয়াস হও। আচ্ছা, তাহলে আসো আমরা ঘ নাম্বার পার্থক্যটা, ঘ নাম্বারটা দেখো আমি কি লিখেছি। এম হচ্ছে সিগন্যাল বা সিভ কোষ, এম হচ্ছে সিগন্যাল বা, তাহলে এখানে আমি কোশ্চেনের অ্যান্সারটা বলার চেষ্টা করব, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। উদ্দীপকের এম হলো ফ্লোয়েম টিস্যুর সিভ কোষ বা সিগন্যাল, আর কিউ হলো জাইলেমের ভেসেল। নিচে তাদের পরিবহন কাজের ভিন্নতা ব্যাখ্যা করা হলো। এখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমি যে বিষয়গুলো এখানে লিখেছি হয়তো তোমাদের এখানে পরীক্ষায় আমি একজনকেও, একটা মেয়েকে শুধু পেয়েছিলাম যে এই বিষয়টা লিখেছে, একটা মেয়েকে পেয়েছিলাম শুধু এই বিষয়টা লিখেছে, বাকি কাউকে আমি পাইনি। এখানে দেখো উদ্ভিদের পরিবহন এই অংশটা আমরা নিয়ে এসেছি, উদ্ভিদের পরিবহন এই অংশটা আমরা নিয়ে এসেছি ষষ্ঠ অধ্যায় থেকে। আমি যদি ষষ্ঠ অধ্যায়ে চলে যাই, দেখো ষষ্ঠ অধ্যায়ে যদি 130 পৃষ্ঠা যাই, 30 পৃষ্ঠা উদ্ভিদের পরিবহন এটা এনেছি, উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা এটা এনেছি, এবং আসসালামু আলাইকুম, ভালো আছি আপা, দ্রুত বলবেন আমি ক্লাসে আছি, ফোন দিতে পারবেন 10:30টার পর। আচ্ছা দেখো আমি এই কোশ্চেনের অ্যান্সার কি নিয়ে এসেছি, আমি এখানে ষষ্ঠ অধ্যায় থেকে নিয়ে এসেছি উদ্ভিদের পরিবহন, উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা এবং ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন 132 পৃষ্ঠা থেকে এই অংশ 3টা নিয়ে এসেছি। কি বলছি খেয়াল করে দেখো, কি বলছি আমরা। বললাম প্রথমে যে উদ্ভিদের পরিবহনটা কি, প্রথমে বললাম যে উদ্ভিদের পরিবহন বলতে মাটি থেকে শোষিত পানি, খনিজ লবণ, পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচলকে বোঝায়। পরিবহন বলতে দুইটা, শোষিত পানি আর খনিজ লবণের পরিবহন, আর হচ্ছে প্রস্তুতকৃত খাদ্যের পরিবহন, তাই তো? আচ্ছা, এবার জাইলেমের ভেসেলের মাধ্যমে পানি আর খনিজ লবণ পাতায় যায়। তোমরা সবাই জানো জাইলেমের ভেসেলের মাধ্যমে পানি, খনিজ লবণ পাতায় যায়। জাইলেমের ভেসেলের মাধ্যমে পানি যাওয়ার জন্য প্রসেদন, টান, কৈশিক শক্তি, মূলজ চাপ এগুলা সাহায্য করে পানি, খনিজ লবণ পরিবহন করার জন্য। পাতায় পৌঁছার পরে পাতা খাদ্য রান্না করে, প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করে ফ্লোয়েম টিস্যু। এই কথাগুলা তো হেডিং এ লিখবা তুমি, তারপরে না ব্যাখ্যায় যাবা বা ভিন্নতা পার্থক্যে যাবা। খাদ্য ফ্লোয়েমের সিগন্যালের মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে এই যে বিষয়গুলো, এগুলা তোমরা কাউকে আমি দেখি নাই যে লিখার জন্য। এখানে তোমরা দিবা যে পরিবহন কে কোনটা পরিবহন করে সেটা বলতে হবে তো। তারপরে ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন, ফ্লোয়েমের সিগন্যাল, সঙ্গী কোষ এগুলোর নাম বলতে হবে। ফ্লোয়েমের হচ্ছে যে এই সব কোষের মধ্যে শুধু সিগন্যালটাই পরিবহন করে।
সবগুলা কোষের মধ্যে সিপনল এই বেটাই শুধু পরিবহন করে, এটার কথা তো হাইলাইট করবা। চালুনির মতো ছিদ্র আছে, সিপ প্লেট, এগুলোর মধ্য দিয়ে পরিবহন হয়, এটা তো বলবা। তারপরে যে তুমি হচ্ছে পার্থক্য শুরু করো, যে হচ্ছে এম হচ্ছে ফ্লোয়েম টিস্যু সিপ কোষ, কিউ হচ্ছে ভেসেল, এদের মধ্যে পরিবহন কাজে ভিন্নতা উল্লেখ করা হলো। 1 নম্বরে হচ্ছে পরিবহনের কি ভিন্নতা রয়েছে। ফ্লোয়েমের সিপ কোষ পাতার প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে, অন্যদিকে জাইলেমের ভেসেল পানি খনিজ লবণ মূল থেকে পাতায় পরিবহন করে। এটা আগে দেই, পানি খনিজ লবণ মূল থেকে পাতায় পরিবহন করা হচ্ছে জাইলেমের ভেসেল, আর অন্যদিকে ফ্লোয়েমের সিপ কোষ পাতায় প্রস্তুত খাদ্য গাছের বিভিন্ন অংশ পরিবহন করে। আমি তোমাদের বলেছিলাম যে জাইলেমকে আমরা তুলনা করি বাবার সাথে। বাবা যেরকম বাজার থেকে তরি তরকারি আনে, জাইলেমের ভেসেল বাবার মতো পানি খনিজ লবণ মূল থেকে পাতায় পরিবহন করে। অন্যদিকে ফ্লোয়েমের সিপ কোষ পাতার রান্না করা এই খাদ্যগুলো গাছের বিভিন্ন অংশে পরিবহন করে। পানি খনিজ লবণ জাইলেমের ভেসেল পানি ও খনিজ লবণ পরিবহন করে। জাইলেমের ভেসেল পানি খনিজ লবণ পরিবহন করে উপরের দিকে ঊর্ধ্বমুখী, কিন্তু ফ্লোয়েমের সিপ কোষ এই প্রস্তুতকৃত খাদ্য সব দিকে পরিবহন করে, উপরে না, শুধু উপরে নিচে সব জায়গায় পরিবহন করে। তাহলে জাইলেমের ভেসেল পানি খনিজ লবণ ঊর্ধ্বমুখী পরিবহন করে, কিন্তু ফ্লোয়েমের সিপ কোষ পাতায় প্রস্তুত খাদ্য সব দিকে পরিবহন করে। একটা কাজ আছে যে জাইলেমের ভেসেল দৃঢ়তা প্রদান করে, কিন্তু সিপ কোষ দৃঢ়তা প্রদান করে না। এটা পরিবহন কাজের কোনো পার্থক্য হলো না, কিন্তু কাজ, তাই লিখলাম। কারণ দৃঢ়তা একটা বিষয়, দৃঢ়তা থাকলে সেটা বিভিন্ন বস্তু পরিবহনের কাজে অংশগ্রহণ করবে বা হচ্ছে লাগবে, দৃঢ়তাটা, এটা একটা বিষয় লিখলাম। 4 নম্বর, এখানে হচ্ছে 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে খাদ্য পরিবহনের দিক, যেমন ভেসেল পানি খনিজ লবণ ঊর্ধ্বমুখী পরিবহন করে, এবং এটা করার জন্য ওদের প্রাচীরগুলা গলে একটা সরু পথ সৃষ্টি হয় এখানে। আর সিপ কোষটা সব জায়গায় খাদ্য পরিবহন করে। কিসের মাধ্যমে পরিবহন করে সিপ কোষ? সিপ কোষ পরিবহন করে দুটি কোষের মধ্যবর্তী অনুবস্ত প্রাচীরের স্থানে স্থানে, মানে সিপ প্লেটের মাঝখানে চালুনির মতো রন্ধ্রগুলোর মাধ্যমে। এভাবে হচ্ছে সিপ কোষ পরিবহন করে। তাহলে ভেসেল প্রাচীর গুলা গোলে যে সরু পথ সৃষ্টি করে সেটার মাধ্যমে পরিবহন করে, আর সিপ প্লেটের মধ্যে যে রন্ধ্রগুলো থাকে সেগুলোর মাধ্যমে পরিবহন করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এটা অবশ্য বলা হয়েছে হয়তো আগে, ভেসেল কোষ রস মানে পানি খনিজ লবণ পরিবহন করে, আর সিপ কোষ পাতায় প্রস্তুত খাদ্যের নিম্নমুখী, ঊর্ধ্বমুখী, পার্শ্বমুখী সব জায়গায় পরিবহন করে। ভেসেলের কোষগুলো একটির উপর একটা সজ্জিত হয়ে প্রান্তীয় প্রাচীর গোলে যে দীর্ঘ নল সৃষ্টি হয় তার মাধ্যমে কোষরস উপরে ওঠে, আর সিপ কোষের প্রোটোপ্লাজমগুলো প্রাচীরের দিকে চেপে থাকে, ফলে কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়, যেটা দিয়ে প্রস্তুতিত খাদ্য গাছের বিভিন্ন অংশে পৌঁছায়। আর একটা ইম্পর্টেন্ট পার্থক্য, যে ভেসেলের মধ্য দিয়ে জৈব যৌগ চলাচল করে না। পানি খনিজ লবণ কিন্তু কোনো জৈব যৌগ না, মাইন্ড ইট। ভেসেলের মাধ্যমে পানি খনিজ লবণ পরিবাহিত হবে। আচ্ছা, এখানে 7 নাম্বারটা, ভেসেলের মাধ্যমে জৈব যৌগের চলাচল হয় না, কিন্তু সিপ কোষের মাধ্যমে জৈব যৌগ চলাচল করে। তোমরা দেখো যে ভেসেল পানি আর খনিজ লবণ পরিবহন করে, এর জন্য পানি খনিজ লবণ কোনো জৈব যৌগ নয়, কিন্তু সিপ কোষের মাধ্যমে খাদ্য পরিবাহিত হয়, খাদ্য একটা জৈব যৌগ, এগুলা পরিবাহিত হয়, জৈব যৌগ চলাচল করে সিপ কোষের মাধ্যমে। এটা ছিল আরেকটা বিষয়। তাছাড়া আমাদের পরিবহন কাজে ভিন্নতা, এগুলা তো বুঝতেই পারছি, চিত্র 2টা দিতে হবে। তাহলে তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে গ নাম্বারটা তোমরা যা লিখেছো, গ নাম্বারটার ব্যাখ্যায় অবশ্যই আমি আবার হাইলাইট করে দিচ্ছি। গ নাম্বারটা হচ্ছে অবশ্যই সম্পূর্ণ ফ্লোয়েম টিস্যুর ব্যাখ্যা পয়েন্ট করে লিখতে হবে, যেটা তোমরা ভুল করেছো ম্যাক্সিমাম স্টুডেন্ট। আচ্ছা, এখানে আমি ঘ নাম্বারটা আবারও হচ্ছে এখানে হাইলাইট করে দিচ্ছি
যে পরিবহন কাজেই ভিন্নতা ব্যাখ্যা করতে হবে, যেটা তোমরা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই পরিবহন কাজে ভিন্নতা ব্যাখ্যা করো নাই, জাইলেম আর ভেসেলের মধ্যে যা যা পার্থক্য জানো অগুছালো পার্থক্য লিখে দিয়েছো, সেটা না। দেখো কোশ্চেন গুলো কিন্তু মোটামুটি হ্যান্ডসাম হয়েছে, মোটামুটি ভালোই বড় হয়েছে, পরীক্ষায় দেওয়ার মতো। এভাবে তোমরা যদি অ্যান্সার করার চেষ্টা করো তাহলে আশা করছি পরীক্ষার রেজাল্ট খুব বেশি একটা খারাপ হবে না, কারণ গুছিয়ে এই পড়াগুলো পড়লে তোমাদের পড়াগুলো খুব সুন্দর হবে ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে এখানে করতে পারো। আমি দুই একটা কোশ্চেন এখানে গ্রুপে ছিল, সেটা নেয়ার চেষ্টা করব। যেমন আচ্ছা, এখানে সুমাইয়া আক্তার একটা কোশ্চেন করেছে। সুমাইয়া আক্তারের কোশ্চেন হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যুর মধ্যে লেখা বৃক্কের সংগ্রাহক নালিকা এই টিস্যু পরিশোষণ ও আবরণ কাজে লিপ্ত। মানে এখানে ও বলেছে যে পরিশোষণ লেখা আছে, পরিশোষণ আর শোষণের মধ্যে পার্থক্যটা কি, এটার মধ্যে যদি হচ্ছে কোনো পার্থক্য থাকে সেটা বলেন। হ্যাঁ, তাহলে এটা বলতে যেহেতু ও কোশ্চেন করেছে তাহলে এটার অ্যান্সার তো দিতে হবে। পরিশোষণ, এখানে সুমাইয়া একটা কোশ্চেন করেছে শোষণ আর পরিশোষণ যদি এক হয় তাহলে শোষণ না লিখে পরিশোষণ কেন লিখলো? মানে শোষণ পরিশোষণ দুইটাই এক, অর্থ এক, যে শুষে নেওয়া কোনো কিছু, পরিশোষণ আর শোষণ একই, কিন্তু এখানে শোষণ না লিখে পরিশোষণ কেন লিখলো? তার অ্যান্সার তো অবশ্যই আছে। যেমন এখানে বৃক্কের সংগ্রাহী নালীতে কিউবয়েডাল আবরণী টিস্যু থাকে যেটাতে পরিশোষণ হয়। পরিশোষণ মানে কি বোঝানোর জন্য আমরা অষ্টম অধ্যায়ে চলে যাই। অষ্টম অধ্যায়ে তোমরা দেখেছো এই যে সংগ্রাহী নালী, এখানে আমি তোমাদের বলতে চাই নেফ্রন যখন মূত্র তৈরি করে তখন ডিরেক্টলি এই গ্লোমেরুলাস অনেকগুলা ময়লা বের করে দেওয়ার জন্য রেডি হয়, কিন্তু সংগ্রাহী নালিকা বুঝতে পারে যে কিছু জিনিস দেহের জন্য ব্যাক করানো লাগবে, অর্থাৎ দেহের জন্য কিছু জিনিস ফিরিয়ে দিতে হবে, যেটা বাইরে বের করে দেওয়ার জন্য কাজ শুরু হয়েছিল, বাইরে বের করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল নেফ্রন, সেটাকে পুনরায় দেহে ফিরিয়ে আনাকে বলা হয় পরিশোষণ। মানে যেটা দেহের থেকে বের করে দেওয়ার কথা ছিল সেটাকে পুনরায় ব্যাক করানো, পুনরায় শোষণ, এটাকে বলা হয় পরিশোষণ। আমি আরেকবার বলি যে ঘটনাটা কি। সুমাইয়া আক্তার যদি লাইভে থাকো তুমি আমি বলা শেষ হলে কমেন্টস করে জানাবে যে তুমি ক্লিয়ার কিনা। ধরো তুমি তোমার একটা ফ্রেন্ডকে পরীক্ষার সময় একটা কলম দিয়ে দিলা, যে একটা পেন্সিল দিয়ে দিলা যে এটা লাগবে না আমার, তুমি নিয়ে নাও, কিন্তু হঠাৎ করে পরীক্ষার হলে তুমি দেখলা তোমার নিজের পেন্সিলটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তোমার ফ্রেন্ডকে একটু আগে একটা পেন্সিল কিন্তু ওকে গিফট করে দিয়েছিলা, যে দিয়ে দিলাম তোমাকে, এই পেন্সিল আমার লাগবে না, কারণ তোমার কাছে অসংখ্য পেন্সিল আছে। হঠাৎ করে তোমার পেন্সিলের বক্সটাই নাই, তোমার পেন্সিল নাই, তখন তুমি তোমার ফ্রেন্ডকে কি বলবা? যে আমার পেন্সিল পুনরায় আমাকে ফিরিয়ে দাও, গিফট দিয়েছিলাম, আমি গিফট ফিরিয়ে নিলাম, আমি গিফট হচ্ছে এখন বলছি যে আমি তোমাকে গিফট দেই নাই, আমার পেন্সিল আমাকে আবার ফিরিয়ে দাও। তাহলে যেই পেন্সিল তুমি দিয়ে দিয়েছিলা, নেয়ার কথা না, সেটা আবার চাইলা, তাহলে এটাকে বলা হয় পরিশোষণ। তাহলে মূত্রের যে অংশটা বের করে দেওয়ার কথা ছিল সেটা পুনরায় শোষণ করা হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে পরিশোষণ। সুমাইয়া আক্তার যদি লাইভে থাকো তুমি আমাকে জানাবা কমেন্টস করে যে ক্লিয়ার হয়েছে কিনা। আহমেদ ফাহিম শারিয়ার বলছো যে এটা অ্যান্সারের পিডিএফ ফাইলটা দেওয়ার জন্য। অবশ্যই আমি পিডিএফ ফাইল প্রত্যেকটা অ্যান্সারের দিয়ে দেই, এটাও দিয়ে দিব আজকে রাতে ইনশাআল্লাহ। মাহাদি মুরসালিন কোশ্চেন করছে যে কোন চ্যাপ্টার থেকে বেশি সৃজনশীল আসবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সৃজনশীল টাচ করার চেষ্টা করে, কিন্তু কয়েকটা চ্যাপ্টার থেকে বেশি সৃজনশীল আসে, যেগুলো বড় বড় অধ্যায় সেগুলো থেকে সৃজনশীল বেশি আসে। যেমন দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, দশম অধ্যায় এগুলো থেকে সৃজনশীল বেশি আসে। আমরা প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব এবং কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা একদম এসএসসি খুব আগ মুহূর্তে আলোচনা করব। এখন কোনটায় বেশি আসে কোনটায় কম আসে সেগুলো নিয়ে আলোচনা না করে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়া উচিত। আচ্ছা, যারা হচ্ছে এইরকম হচ্ছে কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট তারা আসলে পড়াশোনাই করে না, এটাই হচ্ছে তাদের মেইন বেসিক। তারা হচ্ছে শুধু স্বপ্ন দেখে যে কোন অধ্যায় থেকে সব আসবে, একটা অধ্যায় পড়লে 5টা অধ্যায় সৃজনশীল কমন পড়বে, এই স্বপ্ন দেখে বসে থাকে। প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে, এটাই হচ্ছে কথা। কারণ ছোট অধ্যায় বলে গুরুত্ব দিব না এমন কিছু ভাবলে হবে না। ঢাকা বোর্ড 2019 সালে দেখা গিয়েছে 4th অধ্যায় থেকে 2টা সৃজনশীল এসেছে, 14 অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসছে। 14 অধ্যায় যেই অধ্যায়কে আমরা পাত্তা দেই না
ছোট একটা অধ্যায় মনে করি, সেই অধ্যায় থেকে 2টা সৃজনশীল এসেছে, এরকম মানে কোন অধ্যায় থেকে বেশি আসবে কোন অধ্যায় থেকে কম আসবে এটা আসলে ডিরেক্ট বলা যাবে না, এটা স্যারদের ইচ্ছা, আমরা প্রত্যেকটা অধ্যায় ভালো করে শিখবো। আরেকটা কোশ্চেন এখানে আছে গ্রুপে, যে ফারদিন আহমেদ অমি কোশ্চেন করেছে যে 30 পৃষ্ঠার একটা কোশ্চেন করেছে। লাবিব ইসলাম যে কোশ্চেন করেছে সেটা হচ্ছে নিতান্তই মানে উড়িয়ে দেওয়ার মতো না। 4 আর 5 অধ্যায়টা হচ্ছে বায়োলজি বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে পড়লে আসলে 3টা সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা থাকে আসলে, কিন্তু আসলে কোনো কিছুই নিশ্চিত না। আমরা ধারণা করতে পারি যে এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, মানে এই অধ্যায়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এর মানে এই না যে এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল 3টা আসবেই। সুতরাং আমরা প্রত্যেকটাই প্রিপারেশন নিব। 4-5 অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা খুব ভালো করে পড়তে হবে। ফারদিন আহমেদ অমি কোশ্চেন করেছে যে স্ক্লেরাইডের লাস্ট লাইন, যে বহিতকে জাইলেম ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ রূপে স্ক্লেরাইড টিস্যুটা থাকতে পারে, এটা অর্থ বলছি। বহিতকে জাইলেম ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তি স্ক্লেরাইড বা স্ক্লেরেনকাইমা থাকতে পারে। অন্তত্বক বহিতক, তোমরা জানো বাইরের ত্বককে বলা হয় বহিতক আর ভেতরের ত্বককে বলা হয় অন্তত্বক। তাহলে অন্তত্বকে থাকে না, বহিতকে থাকে। কার সাথে? জাইলেম ফ্লোয়েমের সাথে একত্রে পাতার বৃন্তে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। তাহলে বহিতকে থাকে, অন্তত্বকে থাকে না। কার সাথে? একা থাকে না কারোর সাথে দলবদ্ধ ভাবে থাকে? হ্যাঁ, একা থাকে না, দলবদ্ধ ভাবে থাকে। কার সাথে দলবদ্ধ থাকে? জাইলেম ফ্লোয়েমের সাথে একত্রে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। এটা হচ্ছে ফারদিন আহমেদ অমির কোশ্চেনের অ্যান্সার। ফারদিন আহমেদ অমি, তুমি যদি লাইভে থাকো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কমেন্টস করে জানাবা। দ্বিতীয় অধ্যায় থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো। দ্বিতীয় অধ্যায় থেকে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো। কোনো কোশ্চেন না থাকলে আজকের মতো বিদায় নিব। আর হচ্ছে তোমাদেরকে বলে রাখি, চতুর্থ অধ্যায়ের কোশ্চেন সলভ শুরু হবে ইনশাআল্লাহ মঙ্গলবার রাত 9টা থেকে। মঙ্গলবার রাত 9টা থেকে আমি চতুর্থ অধ্যায়ের কোশ্চেন সলভ ক্লাস নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। এবং চতুর্থ অধ্যায়ের কোশ্চেন সলভ শেষ হলে চতুর্থ অধ্যায়ের পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদেরকে এজন্য আমি বলি, চতুর্থ অধ্যায়ের প্রত্যেকটা ভিডিও অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে, অ্যানাউন্সমেন্ট থেকে চতুর্থ অধ্যায়ের প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নিবা। দ্বিতীয় অধ্যায়ের মডেল টেস্টের রেজাল্ট দেওয়া হয়েছে, দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন গুলো সলভ করা হয়ে গেল। দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন গুলাও সলভ করা হয়ে গেল। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে চতুর্থ অধ্যায়ের কোশ্চেন সলভ শুরু করবো ইনশাআল্লাহ। এবং তৃতীয় অধ্যায়ের খাতাটা আমি দেখা শুরু করিনি এখনো, আমি একটু ব্যস্ততার কারণে তৃতীয় অধ্যায়ের খাতাটা দেখতে একটু সময় লাগবে। শেখ হাবিব কোশ্চেন করেছে, নখ চুল এসব কি মৃত কোষ? অ্যাকচুয়ালি নখচুল হচ্ছে কোষ না। নখচুল কি, কেউ যদি লাইভে যারা আছো তাদের কেউ যদি জানা থাকে তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো নখচুলটা আসলে কি। শেখ হাবিব কোশ্চেন করেছে যে নখচুল কি মৃত কোষ? আমি বললাম নখচুল মৃত কোষ না। তাহলে নখচুল কি আমাকে কে কমেন্টস করে জানাতে পারো? নখচুল কি, লাইভে যারা আছো কমেন্টস করে কি কেউ জানাতে পারো নখচুল, হোয়াট ইজ নখচুল কি বা কি দিয়ে গঠিত? কাজী আব্দুল্লাহ একটা ভালো কথা লিখেছে যে নখচুল হচ্ছে বহি কঙ্কাল, বহি অস্থি হবে না কাজী আব্দুল্লাহ, বহি কঙ্কাল হবে। নখচুল বহি কঙ্কাল সেটা কোশ্চেন না। শেখ হাবিবের কোশ্চেন হচ্ছে এরা কি আসলে, কোষ নাকি অন্য কিছু? মোসলে আহমেদ কাছাকাছি, মোসলে আহমেদ ছেলেটা অসাধারণ, আলহামদুলিল্লাহ ভালো করছে। হেয়ার প্রোটিন, ঠিক আছে, আর একটু আগাও মোসলে আহমেদ। মৌলি মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক লিখেছে যে নখচুল হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত, খুব সুন্দর, আর একটু আগাতে পারলে ভালো হয়। অরণ্য হালদার, সুন্দর ছেলে। নখ আর চুল হচ্ছে কেরাটিন প্রোটিন দ্বারা গঠিত। এটা ইন্টারের একটা কোশ্চেন করেছে শেখ হাবিব যে নখচুল কি দ্বারা গঠিত, এটা ইন্টারে তোমরা পেতা। শারিয়ার হোসেন সোহান যেটা লিখেছ যে বহিকঙ্কালের অংশ, সেটা ঠিক আছে, কিন্তু কি দ্বারা গঠিত সেটার অ্যান্সার হচ্ছে নখচুল কেরাটিন প্রোটিন দ্বারা গঠিত। যাই হোক, দ্বিতীয় অধ্যায় থেকে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি আর 1 মিনিট লাইভে আছি। এখানে লাবিব ইসলাম কোশ্চেন করছে যে চতুর্থ অধ্যায়ের কয়টা ভিডিও আছে? চতুর্থ অধ্যায়ের ভিডিও হবে মোট, আমি 9 এর ক্লাসে যে ভিডিওগুলো করেছিলাম প্রায় 20টা বা 21টার মতো ভিডিও হবে। 20-21টা ভিডিও আমি অলরেডি অনেকগুলো আপলোড দেওয়া হয়ে গেছে, প্রায় আপলোড হয়ে গেছে ম্যাক্সিমামই। আর হচ্ছে 5টা বা 6টা ভিডিও হয়তো আপলোড হবে। প্রতিদিন আমি চেষ্টা করছি 1টা বা 2টা করে ভিডিও আপলোড করার। তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখে ফেলবা সবাই, বাড়ির কাজ টুকটাক
টুকটাক করে ফেলবা, তাহলে চতুর্থ অধ্যায় প্রিপারেশনটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী ক্লাস থেকে চতুর্থ অধ্যায়ের কোশ্চেন সলভ হবে। আজকে আর চতুর্থ অধ্যায়ের কোশ্চেন নিয়ে আলোচনা করছি না। কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের মতো বিদায় নিতে চাই। শেখ হাবিব কোশ্চেন গুলো সব ধরনের কোষ থেকে কি কেরাটিন প্রোটিন নিঃসৃত হয়? কেরাটিন প্রোটিন উৎপাদন ক্ষমতা সব কোষের থাকলেও আমাদের হেয়ার ফলিকল মানে চুলের যে সেলগুলো আছে, নখের যে সেলগুলো আছে, সেখানে হচ্ছে কেরাটিন প্রোটিন তৈরির ক্ষমতা সবচেয়ে বেশি। আমাদের কোষের মধ্যে কেরাটিন প্রোটিন নরমালি থাকে, কিন্তু হেয়ার ফলিকল চুলের কোষ আর হচ্ছে যেই নখের কোষ সেগুলোতে এই কেরাটিন প্রোটিন তৈরির ক্ষমতা বেশি। এখানে ফারদিন আহমেদ আমি যেটা বললাম, অ্যানাটমি মানে কি শুধু অন্ত অঙ্গ সংস্থান? না, অ্যানাটমি মানে অন্ত আর বহি দুইটাই অঙ্গ সংস্থানকে অ্যানাটমি বলা হয়। অ্যানাটমি শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানাটমি এর মধ্যে বাইরের অঙ্গ ভেতরের অঙ্গ সবই পড়ানো হয়। মেডিকেল অ্যানাটমি বলতে অ্যাকচুয়ালি দেহের ভিতরের যা অংশ আছে সেগুলাই পড়ানো হবে। এখানে বাইরের অঙ্গ যেমন চুল, নখ এগুলা নিয়ে আলোচনা করা হয় না অ্যানাটমির মধ্যে। কিন্তু অ্যানাটমি মানে পুরো হিউম্যান বডি টোটালটাই। অ্যানাটমি মানে হিউম্যান বডি টোটালটারই গঠন। সো বাইরের অঙ্গ ভেতরের অঙ্গ সবই অ্যানাটমিতে আছে। অ্যানাটমি মানে হচ্ছে শুধু বাইরের অঙ্গ ভেতরের অঙ্গ সেটা না। ফারদিন আহমেদ অমি। আশা করছি আর কারো কোনো সমস্যা নেই। আজকের মতো বিদায় নিতে চাই। তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে গ্রুপে তোমরা যদি এই অ্যানাউন্সমেন্ট সেকশনে যাও, গ্রুপে যাওয়ার পরে যদি অ্যানাউন্সমেন্ট সেকশনটাই যাও, এই অ্যানাউন্সমেন্ট অংশটাই গেলে তোমরা দেখবা যে এখানে হচ্ছে একটার পর একটা ভিডিও, টোটাল একটার পর একটা ভিডিও, তাদের হচ্ছে ভিডিওর পিডিএফ ফাইল প্লাস ভিডিও, মানে লেকচারটা পিডিএফ আকারে দেয়া আছে। লেকচারটা তোমরা লেকচারটা খাতায় তুলে ফেলবা ফার্স্টে, তারপরে ভিডিওটা দেখে ফেলবা। প্রত্যেকটা ভিডিও আর লেকচারের ছবি, প্রত্যেকটা ভিডিও লেকচারের ছবি সবই দেয়া আছে। যদি এভাবে তোমরা করতে পারো তাহলে আশা করছি চতুর্থ অধ্যায়টা খুব ক্লিয়ার হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে মঙ্গলবার রাত 9টায়। ইনশাল্লাহ মঙ্গলবার রাত 9টায় চতুর্থ অধ্যায়ের প্রশ্ন সলভ করব। সবাই ভালো করে হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুত নিতে থাকো এবং ভালো করে পড়াশোনা করতে থাকো, এই বলে বিদায় নিতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই একটা কোশ্চেন এখানে করেছে শেখ হাবিব যে টিস্যুর অংশগুলা মুখস্থ করে, ডিরেক্টলি মুখস্থ করে তো লাভ হয় না, কারণ তুলনা লিখতে হয়। পরীক্ষায় তুলনা আসে, ডাইরেক্ট তো আসে না। ডাইরেক্ট আসে না কে বললো? এই যে ফ্লোয়েম টিস্যু ডাইরেক্ট এসেছে, ডাইরেক্ট আসে না কে বলেছে? ফ্লোয়েম টিস্যু ডাইরেক্ট এসেছে গ নাম্বারে। তোমাকে গ নাম্বারও ডাইরেক্ট দিবে, ঘ নাম্বারও ডাইরেক্ট দিবে। তাহলে তোমরা সৃজনশীল এই শব্দটার মানে কি? গ নাম্বারও যদি ডিরেক্ট থাকে, ঘ নাম্বারও যদি ডিরেক্ট থাকে, তাহলে তোমাকে হচ্ছে সৃজনশীল শব্দটার মানে কি শেখ হাবিব? তোমাকে গ নাম্বার তো বলেছে ফ্লোয়েম টিস্যু লেখো, এটা তো সহজ, আর ঘ নাম্বারে বলেছে তুলনা করো। সো এরকম একটা থাকবে ডিরেক্ট, আরেকটা থাকবে তুলনা, এরকম ভাবেই তো কোশ্চেনটা হবে। তোমার সবকিছু তো খুব সহজ আসবে না, এটাই নিয়ম। যাই হোক, প্রিপারেশন খুব ভালো নিতে হবে যাতে হচ্ছে এই ধরনের বিভ্রান্তমূলক কোশ্চেন আসলে সেগুলাতে অ্যান্সার করা মানে সম্ভব হয়। এজন্যই আমি বলি কোশ্চেন সলভ করতে হবে বেশি বেশি, আর পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষায় তুমি 0 পাও, পরীক্ষায় তুমি 2 পাও, সেটা প্রবলেম না, কিন্তু পরীক্ষায় যে তুমি অ্যাটেন্ড করেছো সেটাই মূল বিষয়। পরীক্ষায় অ্যাটেন্ড করলে তোমার দেখবা তোমার মাথার যে হচ্ছে প্যাচগুলো সেগুলো খোলা শুরু করেছে, তুমি পরীক্ষায় প্রিপারেশন নিতে শিখছো, এটাই দরকার। বিদায় নিচ্ছি তাহলে আজকের মতো। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়েছো যারা সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।